আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে রোহিঙ্গা ও বাংলাদেশি পরিবারের সদস্যরা, জীবিতদের ভয়াবহ আতঙ্কের স্মৃতি। ট্রাম্পের ইরান বন্দরে ডাবল ব্লকেড ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা। যুদ্ধের স্থায়ী ইতি টানতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি কর স্থগিতের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর। ইসরায়েলের সমালোচনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। এবং ২১,০০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির। ১৮ মে নতুন মহাপরিচালক পদে আসছেন ব্যবসায়ী গ্রুপের কর্ণধার ম্যাট ব্রিটিন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। আন্দামান সাগরে নৌকাডুবির পর শত শত নিখোঁজ মানুষের সন্ধানে কাতর পরিবারের সদস্যরা। যারা বেঁচে ফিরেছেন তারাও দিন পার করছেন ভয়াবহ আতঙ্কের স্মৃতি নিয়ে, জানিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। এই যাত্রায় ছোট নৌকায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ২৫০ জনের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। সম্প্রতি আন্দামান সাগরে ২৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, যেখানে ১৫০ জনের মতো রোহিঙ্গা ও প্রায় শতাধিক বাংলাদেশি ছিলেন। প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ট্রলারটি আন্দামান সাগরে ডুবে যায়। পরে জীবিত উদ্ধার করা হয় ৯ জনকে। জীবিতদের মধ্যে ছিলেন ৬ জন বাংলাদেশি ও ৩ জন রোহিঙ্গা, বাকিরা নিখোঁজ। ট্রলার ডুবির ঘটনায় বেঁচে ফেরা রফিকুল ইসলাম জানিয়েছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। অন্যদিকে নিখোঁজ সদস্যদের জন্য গভীর শোক জানিয়েছে পরিবারের সদস্যরাও। ৪ দিন ও ৪ রাত পর যখন আমরা আন্দামান সাগরে পৌঁছালাম, তখন নৌকাটিতে ৩বার ঢেউয়ের আঘাতে পানি ঢুকতে শুরু করলো। এরপর আরেকটি ঢেউ এসে নৌকাটিকে উল্টে সমুদ্রে ডুবিয়ে দিল। নৌকার কেবল একটি অংশ উপরে ভাসছিল। সেটি ভেসে থাকা অবস্থায় আমরা প্রায় ১ ঘন্টা সেই অংশটি ধরেছিলাম। তারপর সেই অংশটিও ডুবে গেল, আর আমি সমুদ্রে ভাসতে থাকলাম। সে সময় আমি দেখলাম শিশু ও নারীদের মৃতদেহ ভাসছে। আমরা ২ দিন ও ১ রাত সমুদ্রে ভাসছিলাম এবং আমাদের মধ্যে ৫০ জন তখনও বেঁচে ছিলাম। তখনও ঢেউগুলো আমাদের বিভিন্ন দিকে আলাদা করে দিচ্ছিল। আমরা ৪ জন একসাথে ছিলাম। পরে জাহাজ আমাদের উদ্ধার করে। আমার ভাইয়ের কোনো খবর না পাওয়ায় আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারছি না। তার জন্য কাঁদতে কাঁদতে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। এখন সে বেঁচে আছে কি নেই সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। রফিকুল ইসলাম আরও জানায়, নৌবাহিনীর টহল এড়ানোর চেষ্টায় যাত্রীদের মাছ ও জাল রাখার ছোট জায়গায় ঢুকতে বাধ্য করেছিল। সেখানে অক্সিজেন স্বল্পতায় নৌকা ডোবার আগেই প্রায় ৩০ জনের মতো মারা গিয়েছিল। জাতিসংঘের মতে নৌকাটি ৪ এপ্রিল বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আব্দুল মালিক, RTV। ট্রাম্পের ইরান বন্দরে ডাবল ব্লকেড ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের ২০% তেল সরবরাহকারী হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম ও জাহাজ ভাড়া আকাশচুম্বী হবে। চীন ও ইউরোপের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং অভ্যন্তরীণ বিতর্ক এড়াতে এটি ট্রাম্পের রাজনৈতিক চাল কিনা তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। ৬ সপ্তাহ পার, যুদ্ধ থামেনি, বরং জটিল হয়েছে আরও। আর এখন এক নতুন মাস্টার স্ট্রোক। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বন্দরগুলোতে অবরোধ, এমনকি হরমুজ প্রণালীতে ডাবল ব্লকেড। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যি মাস্টার স্ট্রোক নাকি আত্মঘাতী চাল? পরিসংখ্যান কি বলছে? বাস্তবতা হলো হরমুজ প্রণালীর গুরুত্ব আসলেই অনেক। প্রথমত, বিশ্বের প্রায় ২০% তেল এই সরু জলপথ দিয়ে যায়। প্রতিদিন শত শত জাহাজ এখানে অপেক্ষা করে, কখন যাবে, কখন আটকে যাবে। আর এখন যদি এই পথে ডাবল ব্লকেড বসানো হয়, তাহলে শুধু ইরান নয়, পুরো বিশ্বই আটকে যাবে। প্রথম ধাক্কা আসবে বৈশ্বিক অর্থনীতিতে। তেলের দাম বাড়বে, তাছাড়া ইন্স্যুরেন্স খরচ বাড়বে, শিপিং বন্ধ হবে, বাজারে তৈরি হবে আতঙ্ক। অর্থাৎ ইরানের চেয়ে বড় ধাক্কা খেতে পারে ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকাও। আর এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি ভাঙবে নাকি আরও শক্ত হবে? ইরান ইতিমধ্যেই বছরের পর বছর নিষেধাজ্ঞা সহ্য করে এসেছে। এমনকি তারা বিকল্প রুট, ঘোস্ট শিপ আর গোপন বাণিজ্যেও অভ্যস্ত। এই ব্লকেট যদি ইরানকে হাঁটুতে নামাতে সক্ষম হয়, তবে তা হবে বিশ্বের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
তবে এখন সামনে আসছে চায়না ফ্যাক্টরস। ইরানের সবচেয়ে বড় ক্রেতাদের একটি হলো চায়না। তাহলে কি চীন চুপ করে বসে থাকবে? যদি চীনা জাহাজ ব্লকেড ভেঙে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কি সরাসরি তাদের থামাবে? সেটা করলে সংঘাত আরও বড় হবে, আর না করলে যুক্তরাষ্ট্রের শক্তি নিয়েই উঠবে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এই ডাবল ব্লকেড আসলে পুরোপুরি পরিকল্পিত নয়, কারণ ঘোষণার পরই মার্কিন সামরিক কমান্ড বলেছে সব নয়, শুধু নির্দিষ্ট কিছু জাহাজই আটকানো হবে। অর্থাৎ ঘোষণা এক, বাস্তবতা আরেক। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও এই পদক্ষেপে পুরোপুরি পাশে নেই, কারণ হরমুজ বন্ধ মানেই তাদের নিজের অর্থনীতিতেও আগুন লাগানো। অর্থাৎ এই লড়াইয়ে একা হয়ে পড়ার ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের কৌশল নাকি চাপের ফল? বিশ্লেষকেরা বলছেন এই সিদ্ধান্ত আসলে কূটনৈতিক ব্যর্থতা ঢাকার চেষ্টা। আলোচনা ভেঙে গেছে, সমাধান আসেনি, তাই সামরিক চাপ বাড়িয়ে নেগোসিয়েশন টেবিলে ফেরানোর চেষ্টা। কিন্তু ইতিহাস বলছে এমন চাপ অনেক সময় উল্টো ফল দেয়। সমালোচকেরা দাবি করছেন যুদ্ধ উত্তেজনার মাঝে অন্য ইস্যু চাপা পড়ে যায়। এমনকি মেলানিয়া ট্রাম্পের নাম ঘিরে নতুন বিতর্ক এবং জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত আলোচনাও হঠাৎ হারিয়ে গেছে। প্রশ্ন উঠছে, এই ব্লকেড কি ব্যর্থ হবে? সব হিসাব বলছে এই সিদ্ধান্তে ইরানের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্ব অর্থনীতি, কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধ নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিতে পারে। ইমরুল হাসান, RTV। ইরান যুদ্ধের স্থায়ী ইতি টানতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন দফা আলোচনার সম্ভাবনা নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। অন্যদিকে জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে হরমুজ ও অন্যান্য নৌরুটে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে পণ্য রপ্তানি ও জ্বালানি পরিবহন স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি করতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের দল ইরানে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট ইঙ্গিত দিয়েছেন, এই দুই দেশের পরবর্তী পর্যায়ের বৈঠকগুলো আবারও ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। We remain very much engaged in these negotiations, in these talks. You heard from the Vice President directly and the President this week that these conversations are productive and ongoing, and that's where we are right now. অন্যদিকে সংঘাত দমন ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। এদিকে মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ প্রস্তাব। যুদ্ধ শুরুর প্রায় 7 সপ্তাহের মাথায় এটি ছিল এ নিয়ে চতুর্থ উদ্যোগ, যেখানে 47 জন প্রস্তাবের পক্ষে এবং 52 জন এর বিপক্ষে ভোট দেন। তবে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে আলাদা ভোটাভুটির উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরান যুক্তরাষ্ট্র শান্তির পথে হাঁটলেও লেবানন ও ইসরায়েলের সংঘাত অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে একদিনে 39টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি হামলায় 4 লেবানিজ প্যারামেডিক নিহত এবং আরও 6 জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি সেনাদের স্থল অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত থাকবে। ইরানে নৌ অবরোধের 48 ঘণ্টায় 10টি জাহাজ ফেরত পাঠানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখলে লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। সামিউল শিহাব, RTV।
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় জ্বালানি কর স্থগিতের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হাউস অফ কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটি তার সরকারের প্রথম বড় নীতিগত পদক্ষেপ। আগামী সোমবার থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই কর ছাড় কার্যকর থাকবে, যা সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাতের ব্যয় কমাতে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক চাপের মুখে কানাডাকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছেন কার্নি। বর্তমানে সাশ্রয়ী আবাসন ও নতুন আন্তর্জাতিক বাণিজ্য জোট গঠনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে নষ্ট করার ইসরায়েলি চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে কূটনীতি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। Böylece haftalardır yüreği ağzında yaşayan আমরা উত্তেজনা কমাতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং আলোচনা চালিয়ে যেতে প্রস্তাব ও উদ্যোগ নিচ্ছি। আমাদের অবশ্যই অস্ত্রকে কথা বলতে দেওয়া উচিত নয়। যুদ্ধবিরতির কারণে কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো বিশ্ববাসী স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন। তবে লেবাননের উপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখা শান্তি আসার উপর আঘাত এনেছে। yönelik saldırılarını devam ettirmesi ইসরায়েলের সামরিক বাহিনীতে দেখা দিয়েছে চরম সেনা সংকট। আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরেন জানান, তাদের সামরিক বাহিনীতে 12 থেকে 15 হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। সম্প্রতি আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, ক্রমবর্ধমান জনবলের চাপের কারণে সামরিক বাহিনী ভেঙে পড়তে পারে। এদিকে বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতা করে বারবার বিক্ষোভ ও অস্থিরতা তৈরি করছে দেশটির আলট্রা অর্থোডক্স গোষ্ঠী। মূলত ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইরানের সাথে যুদ্ধের কারণে সেনা সংকটে রয়েছে। মিত্র দেশগুলোর কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন সহায়তা পেতে ইউরোপ সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মানি ও নরওয়ে ইতোমধ্যে বড় অঙ্কের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও যৌথভাবে ড্রোন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনাও শুরু করেছে জার্মানি ও ইউক্রেন। তবে রাশিয়া সতর্ক করেছে, কিয়েভের জন্য ড্রোন ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করা ইউরোপীয় কারখানাগুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। ক্রেমলিনের মতে ইউরোপের দেশগুলো এই যুদ্ধের সরাসরি পক্ষ হয়ে উঠছে, যা ভয়াবহ সংঘাত উস্কে দিতে পারে। অন্যদিকে মস্কোর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে প্রতিদিনই শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে। তুরস্কের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে, আহত হয়েছে আরও কমপক্ষে 13 জন। অঞ্চলটির গভর্নর মুকাররেম উনলুয়ের জানান, বুধবার কাহরামানমারাজ প্রদেশে 8ম শ্রেণীর এক ছাত্র তার বাবার বন্দুক দিয়ে এই হামলা চালায়। এতে নিহত হয় হামলাকারী নিজেও। এর আগে মঙ্গলবার দেশটির দক্ষিণ পূর্বের সানলিউরফা প্রদেশের আরেক বিদ্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওই হামলায় 16 জন আহত হয়েছিল। পরে পুলিশের সাথে সংঘর্ষকালে হামলাকারী আত্মহত্যা করে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি 21,000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। শতকরা হিসেবে এই হার বিবিসির মোট কর্মী বাহিনীর 10%। বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল স্টাফ বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 18 মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। ম্যাট ব্রিটিন আসার 1 মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা দিল বিবিসি। এর আগে 2011 সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর 2025 সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই হয়নি বিবিসিতে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।